ভোরে হাইতির বিপক্ষে মাঠে নামছে নেইমারবিহীন ব্রাজিল। ভুল ত্রুটি শুধরে ছন্দে ফিরতে মরিয়া সেলেসাওরা। একাদশে আসছে রদবদল, গ্রুপ চ্যাম্পিয়ন হতে বড় জয়ের প্রত্যাশা। পরিবর্তিত ভূ রাজনীতিতে প্রধানমন্ত্রীর চীন সফরে নজর অন্য দেশেরও। ঢাকার জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বলছেন বিশ্লেষকরা। গুরুত্ব পাবে তিস্তা ইস্যু ও বিনিয়োগ। সরকার বিরোধী নতুন জোটের তোড়জোড়। কার্যকর বিরোধী দলের ভূমিকা রাখতে চায় বিএনপির একাংশ। এক দলীয় শাসন কায়েমের চেষ্টার অভিযোগ জামায়াতের। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে হামলা সংঘর্ষের আশঙ্কা। সতর্ক আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ডিএমপি। এবং জুমার নামাজ পড়ে বাসায় ঢোকার আগে এলোপাতারি কোপ। মোহাম্মদপুরে গুরুতর জখম ওয়াট বিএনপি নেতা। রমনায় সহযোদ্ধা হত্যার বিচার দাবিতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ। প্রবাসের সময় সঙ্গে আছে আমি মাহাদি ইসলাম ধ্রুব। শুরুতেই ফিফা বিশ্বকাপের খবর। ঘুরে দাঁড়ানোর মিশনে রাত পোহালেই মাঠে নামছে ব্রাজিল। নিজেদের দ্বিতীয় ম্যাচে হাইতির মুখোমুখি হবে কার্লো অ্যানচেলোত্তির দল। ম্যাচের আগেই এই ইতালিয়ান কোচ জানান, ভুল ত্রুটি শোধরাতে বদল আনা হবে স্টার্টিং লাইন আপে। আর সমর্থকদের প্রত্যাশা পূরণের অঙ্গীকার ডিফেন্ডার গ্যাব্রিয়েলের। বিশ্বকাপে ব্রাজিলের ফুটবল ইতিহাসে প্রথম বিদেশি কোচ হিসেবে দায়িত্ব নিয়ে শুরুটা প্রত্যাশা অনুযায়ী করতে পারেননি কার্লো অ্যানচেলোত্তি। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের রুখে দিয়েছে মরক্কো। অপ্রত্যাশিত শুরুর পর সেলেসাওরা গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে হাইতির বিপক্ষে। সেই ম্যাচের আগে দলের দুর্বলতাগুলো খুঁজে বের করেছেন মাস্টারমাইন্ড কার্লো। আমরা বেশ কিছু পরিবর্তন আনতে যাচ্ছি। কয়েকজন নতুন খেলোয়াড়কে মাঠে দেখা যেতে পারে। খেলার মান উন্নত করতে চাই, কারণ মরক্কোর বিপক্ষে প্রথমার্ধে আমাদের পারফরমেন্স ভালো ছিল না। প্রথম ম্যাচে জয় না পাওয়ায় চাপ বেড়েছে ফুটবলারদের মাঝেও। হেক্সা জয়ের মিশন কিংবা গ্রুপ চ্যাম্পিয়ন হতে হলে হাইতির বিপক্ষে বড় ব্যবধানে জয় তুলে নিতে হবে ব্রাজিলকে। আর সেই ম্যাচের জন্য প্রস্তুত সেলেসাও ডিফেন্ডার গ্যাব্রিয়েল মিগাইলেস। হাইতির বিপক্ষে আপনারা মাঠে পূর্ণ শক্তির ব্রাজিলকে দেখতে পাবেন। আমরা জয় ছিনিয়ে আনতে সাধ্যমতো সবকিছুই করব। তবে হাইতির জন্য ম্যাচটা ঐতিহাসিক। 52 বছর পর বিশ্বকাপ খেলতে এসে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের মুখোমুখি হতে পেরে রোমাঞ্চিত হাইতির কোচ। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে খেলাটা সত্যিই দারুণ। দলের সব ফুটবলার এই ম্যাচ খেলার জন্য মুখিয়ে আছে। এখন পর্যন্ত হাইতির বিপক্ষে একবার মুখোমুখি হয়েছে ব্রাজিল। 2019 সালে কোপা আমেরিকার সেই ম্যাচে হাইতিকে 7-1 ব্যবধানে হারিয়েছিল সেলেসাওরা। ফাহিম ইসলাম, সময় সংবাদ। বিশ্বকাপের প্রথম ম্যাচে পয়েন্ট হারানোয় হাইতির বিপক্ষে ম্যাচ নিয়ে সতর্ক ব্রাজিল। একাদশে রদবদলের পাশাপাশি ফরমেশনেও পরিবর্তন আনতে যাচ্ছে সেলেসাওরা। এই ম্যাচে ভিনির সঙ্গে আক্রমণ ভাগ শুরুর একাদশে খেলবেন মেথিয়াস কুনিয়া। আর ডিফেন্সে ইবানেজকে জায়গা ছাড়তে হবে দানিলোর কাছে। হাইতির ম্যাচের আগে যুক্তরাষ্ট্র থেকে ব্রাজিল দলের একাদশ বিশ্লেষণ করেছেন সহকর্মী এস এম ইকবাল। ব্রাজিল মরক্কোর বিপক্ষে যেভাবে বিশ্বকাপ শুরু করেছে তাতে অবশ্যই দুশ্চিন্তাগ্রস্ত টিম ম্যানেজমেন্ট। আর তাই হাইতির বিপক্ষে মাঠে নামার আগে একাদশ এবং কৌশলেও পরিবর্তন আনতে চলেছেন কার্লো অ্যানচেলোত্তি। শুরু করব ডিফেন্স লাইন দিয়ে, কেননা গোলপোস্টের নিচে কোনো পরিবর্তন আসছে না। সেখানে অভিজ্ঞ লিসন বেকারের উপরই আস্থা রাখতে চলেছে টিম ম্যানেজমেন্ট। তবে ডিফেন্স লাইনে একটি পরিবর্তন আসছে। রজার ইবানেজ, তাকে জায়গা ছেড়ে দিতে হচ্ছে দানিলোর কাছে। সেন্টার ব্যাক পজিশনে মার্কিনিওস এবং তার সঙ্গে মাগালেস এই ম্যাচেও স্টার্টিং 11-এ থাকছে। লেফট ব্যাক পজিশনে, মিডফিল্ড পজিশনে কৌশলগত একটু পরিবর্তন আনতে চলেছে টিম ম্যানেজমেন্ট। এর আগে আমরা যেমনটি দেখেছি ব্রাজিল শুরু করেছে 4-2-3-1 ফরমেশনে। এবারে হাইতির বিপক্ষে তারা শুরু করতে পারে 4-4-2 ফরমেশনে, যদিও ম্যাচের পরিস্থিতি অনুযায়ী কৌশল বদলে ফেলতে পারেন অ্যানচেলোত্তি। তবে উইং পজিশনে একটু পরিবর্তন আসতে চলেছে। আমরা বার্সেলোনাতে বা এর আগের ম্যাচেও যদি দেখে থাকি, রাফিনিয়া সাধারণত রাইট উইংয়ে খেলে থাকেন, কিন্তু এবার তাকে পাঠানো হচ্ছে লেফট উইংয়ে। আর লেফট উইং থেকে লুকাস পাকেতাকে খেলানো হচ্ছে রাইট উইংয়ে। আক্রমণ ভাগের দিকে যদি তাকায়, গেল ম্যাচটা ভিনিসিয়াস জুনিয়র দুর্দান্ত পারফর্ম না করলেও আপ টু দ্য মার্ক ছিলেন। দুর্দান্ত একটি গোল করেছেন এবং একই সঙ্গে গোলের অন্তত 2টি ক্লিয়ার চান্স তিনি ক্রিয়েট করেছিলেন, যদিও অন্যরা সেটা কাজে লাগাতে পারেননি। তাই ভিনি জুনিয়র যে জায়গাটাতে খেলছেন এটা মোটামুটি নিশ্চিত। তার সঙ্গী হিসেবে এখানে থাকতে পারেন ম্যাথিউস কুনিয়া, কেননা আগের ম্যাচে ইগর থিয়াগোকে মাঠে নামিয়ে একটা ভুলই করেছিলেন তিনি। এবার আর সেই পথ মারাতে চান না
ইতালিয়ান মাস্টারমাইন্ড। মোটা দাগে বলা যেতে পারে এই একাদশ নিয়ে হাইতির বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল, কেননা এই ম্যাচটা তাদের জন্য মাস্ট উইন হয়ে উঠেছে এই জন্যই যে স্কটল্যান্ড ভালো করছে। তারা প্রথম ম্যাচে হাইতিকে 3-0 ব্যবধানে টেবিলে লিড করছে। মরক্কো ব্রাজিলের সঙ্গে ড্র করলেও তারা 2 নম্বর পজিশনে রয়েছে। সুতরাং ব্রাজিলকে যদি নকআউট পর্বের সমীকরণে টিকে থাকতে হয় তাহলে অবশ্যই এই ম্যাচে পয়েন্ট হারানো চলবে না, এবং সেটা যথেষ্ট গুরুত্ব দিয়েই এই ম্যাচে মাঠে নামতে যাচ্ছে। এস এম ইকবাল, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। ব্রাজিল ম্যাচের আরো খবর জানাতে যুক্তরাষ্ট্র থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এস এম ইকবাল। যাচ্ছে তার কাছে। ইকবাল, একটি কথা বারবারই বলতে হচ্ছে, কারণ ব্রাজিল কেবল সবেমাত্র বিশ্বকাপের গ্রুপ পর্ব শুরু করেছে। মরক্কোর বিপক্ষে একটি ম্যাচ খেলেছে, পরবর্তী ম্যাচ অর্থাৎ আজকের ম্যাচটা হাইতির বিপক্ষে। কিন্তু ব্রাজিলকে এখনই ভাবতে হচ্ছে নকআউট ফেজ নিয়ে, অর্থাৎ নকআউট ফেজে ব্রাজিল কাদের সামলাবে। আইদার জার্মানি অথবা ফ্রান্স, এই দুটো টিম কিন্তু এখন ব্রাজিলের সামনে মোটামুটি পড়ে গিয়েছে। যদি না ব্রাজিল সামনের যে দুটো ম্যাচ রয়েছে সেই ম্যাচ দুটোতে ভালো করতে পারে তাহলে কিন্তু ব্রাজিলের বলা যেতে পারে নকআউট পর্বে হচ্ছে কঠিন পরীক্ষার সম্মুখীন হয়ে যেতে পারে। এটা মাথায় রেখেই ব্রাজিলকে আজকে মাঠে নামতে হবে হাইতির বিপক্ষে। যদিও হাইতির বিপক্ষে এই দলটা যোজন এগিয়ে, সেখানে আসলে তুলনা করার মতো কোনো কিছুই নাই। তারপরেও পার্টিকুলার ডেতে আসলে যে পারফরমেন্সটা ফুটবলাররা করতে পারবেন সেটা হয়ে উঠবে বেশ গুরুত্বপূর্ণ। কেননা মরক্কোর বিপক্ষেও ব্রাজিল যথেষ্ট এগিয়ে থেকে মাঠে নেমেছিল, যদিও একেবারে নেক টু নেক পার্থক্য ছিল দু দলের মাঝে। কিন্তু এই দুটো দলের মাঝে অর্থাৎ হাইতি এবং ব্রাজিলের মধ্যে পার্থক্য কিন্তু মোটা দাগে বলা যেতে পারে আকাশ পাতাল। যদিও এবারের বিশ্বকাপ এখন পর্যন্ত কিন্তু দেখিয়ে দিয়েছে ছোট দল এবং বড় দলের মধ্যে খুব বেশি একটা পার্থক্য নেই, এবং বেশ কিছু অঘটনও কিন্তু ঘটেছে। সুতরাং সেই দিক থেকে সাবধানী হয়ে নিশ্চিতভাবে ব্রাজিলকে এই ম্যাচে মাঠে নামতে হবে। তবে ব্রাজিল সান্ত্বনা নিতে পারে বা ব্রাজিলের একটা জায়গায় স্বস্তি পেতে পারে। হাইতির বিপক্ষে স্কটল্যান্ড, ব্রাজিলের যে গ্রুপ অপোনেন্ট, তারা দুর্দান্ত শুরু করেছে। সুতরাং সেই পারফরমেন্সটাও যদি ব্রাজিল আজকের ম্যাচে শো করতে পারে তাহলে নিশ্চিতভাবে হাইতির বিপক্ষে দাপুটে একটা জয় দিয়ে এই বিশ্বকাপের, হয়তো এবারের বিশ্বকাপের প্রথম জয় তুলে নেবে। কিছুক্ষণ আগে আমারই করা একটি রিপোর্ট দেখছিলেন যে স্কোয়াড নিয়ে যে প্রেডিকশনটা আমরা করেছিলাম এখন পর্যন্ত সেই প্রেডিকশনটাই ঠিক আছে, অর্থাৎ দানিলোর ইনক্লুশন হচ্ছে এবং ইগার থিওগোর জায়গায় ম্যাথিয়াস কুনিয়ার যেই ইনক্লুশন সেটি হচ্ছে, এটাই মোটামুটি নিশ্চিত। ফরমেশনে যতটুকু চেঞ্জ আসার কথা সেটা এখন পর্যন্ত রয়েছে। তবে যে আভাসটা আমরা পেয়েছি যে আসলে ম্যাচের সিনারিও বা ম্যাচ আসলে কোন দিকে যাচ্ছে সেটির উপর নির্ভর করে কার্লো অ্যানচেলোত্তি কিন্তু পরবর্তীতে তার ফরমেশন বা তার স্কোয়াড, তার হাতে যে অপশনসগুলো রয়েছে সেই অপশনসগুলো তিনি কিন্তু বাজিয়ে দেখতে পারেন, বা মাঠে আসলে ফার্স্ট 45 মিনিটস আসলে কারা কেমন পারফর্ম করছে সেটার উপর অনেক কিছু নির্ভর করছে। মোটা দাগে ব্রাজিলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাচ। আর নেইমারের যে কথাটি সেটা নিশ্চয়ই এর মধ্যে সবাই জেনে গেছেন যে এই ম্যাচটাতে নেইমারের তো খেলা হচ্ছেই না। নেইমার কিন্তু টিমের সঙ্গেও থাকতে পারছে না। আগের ম্যাচটা, প্রথম ম্যাচটা নিউ জার্সিতে ছিল, নেইমার ডাগ আউটে ছিলেন, সেখান থেকে তিনি ম্যাচটা দেখেছেন। কিন্তু এই ম্যাচে যখন ব্রাজিল ফিলাডেলফিয়াতে হাইতির বিপক্ষে মুখোমুখি হবে তখন নেইমারকে হোটেল রুমে, অর্থাৎ যেখানে তাদের বেস ক্যাম্প, সেই বেস ক্যাম্পে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে থাকতে হবে। বলা হচ্ছে শেষ ম্যাচটাই, স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচটাই হয়তোবা নেইমারকে ব্রাজিল পাওয়ার প্রত্যাশা করছে, কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা। হয়তোবা এমনও হতে পারে ব্রাজিল যদি শেষ পর্যন্ত নকআউট পর্বের টিকিট পেয়ে যায়, সেই ম্যাচের জন্য আসলে সামগ্রিক পরিকল্পনা চলছে। এই গ্রুপের আরও একটি গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে আজকে, সেটি হচ্ছে স্কটল্যান্ড, আজকে বলতে হচ্ছে এই স্কেজুয়ালটাতেই রয়েছে আর কি, স্কটল্যান্ড এবং মরক্কোর যে ম্যাচটা, এই ম্যাচটাও ব্রাজিলের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই ম্যাচের উপরই হচ্ছে আসলে নির্ভর করছে ব্রাজিল নকআউট ফেজ অর্থাৎ রাউন্ড অফ 32-তে কাদের বিপক্ষে খেলতে যাচ্ছে। সব মোটা দাগে বলা যেতে পারে আসলে প্রথম ম্যাচে পাহরকে যাওয়াতে বা প্রত্যাশিত পারফরমেন্স না করাতে ব্রাজিল নিজেদের পথ নিজেরাই কঠিন করে ফেলেছে। এখন আজকের ম্যাচ দিয়ে বিশ্বকাপের পরবর্তী রাস্তা তারা কতটা মসৃণ করতে পারে সেটাই হচ্ছে এখন দেখার বিষয়। তো যুক্তরাষ্ট্র থেকে আমার কাছে আপাতত এই ছিল সবশেষ। রাত পোহলে ব্রাজিল হাইতির ম্যাচ, সে ম্যাচের খুঁটিনাটির বিশ্লেষণ করছিলেন যুক্তরাষ্ট্র থেকে সহকর্মী এস এম ইকবাল। এদিকে হাইতির বিপক্ষে জয় দিয়ে ব্রাজিলের ছন্দে ফেরার অপেক্ষা সমর্থকরা। মরক্কোর সঙ্গে ড্র করায় চাপ বেড়েছে ব্রাজিল ভক্তদের। আক্ষেপ আছে নেইমারের না থাকা নিয়েও। তারপর দ্বিতীয় ম্যাচে বড় জয়ের প্রত্যাশা সমর্থকদের। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের সেলেসাও সাম্বাকি তবে কিছুটা ম্লান। মরক্কোর সঙ্গে প্রথম ম্যাচের ড্রয়ে 2026 বিশ্বকাপের শুরুটা মনের মতো হয়নি ব্রাজিলের। কার্লো আনচেলত্তির শিষ্যদের সামনে এবার ঘুরে দাঁড়ানোর মিশন, যেখানে প্রতিপক্ষ লড়াকো হাইতি।
লড়াইটা পৃথিবীর ও প্রান্তে হলেও তার উত্তাপ ছড়িয়েছে বাংলাদেশেও। দেশের বিশ্বকাপ কালচার মানেই যেন আর্জেন্টিনা ব্রাজিল দুই শিবিরে বিভক্ত। হাইতির বিপক্ষে ম্যাচ নিয়েও আগ্রহের কমতি নেই সমর্থকদের। ওয়ার্ল্ড কাপে তো প্রতিটা আপনার টিমই স্ট্রং হয়ে আসে, হ্যাঁ, কাউকে উইক ভাবা যাবে না। ব্রাজিলও ভালো টিম। ব্রাজিল মানেই ফার্স্ট কাপ নিছে, তাদের উপরে তার কোনো দল নাই, তারা ফেভারিটের তকমায়। একটু দুর্দশা চলছে, কিন্তু সেটা বেশি দিন টিকবে না। আর্জেন্টিনা তো অনেক পিছনে র্যাঙ্কিং টিমের সাথে খেলতেছে না, তো জিততেছে। তো ব্রাজিল হিসেবে প্রথমে ম্যাচটা ড্র করছে, কোনো আফসোস নেই। আর্জেন্টিনার সাপোর্টাররা আমাদের কখনোই সাপোর্ট করে না, নেইমারকে বলে অভিনয় করে মাঠে। এক্ষেত্রেও প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ড্র, অন্যদিকে প্রথম ম্যাচে আর্জেন্টাইন ক্যাপ্টেন লিওনেল মেসির হ্যাট্রিক। সঙ্গত কারণেই চাপে নেইমার ভক্তরা। যদিও আমি আর্জেন্টিনার সাপোর্টার না, তবু আসলে বলতে চাচ্ছিলাম যে ব্রাজিলের আরও ভালো খেলা উচিত। প্রথম ম্যাচটা দেখে যেটা মনে হয়েছে, বেশ কিছু অসামঞ্জস্যতা ছিল, সমন্বয়হীনতা ছিল। আমি আর্জেন্টিনার সাপোর্টার, সেই হিসাবে চাই যে ব্রাজিলে ভালো করুক, এদিক দিয়ে আমরা আর্জেন্টিনা ভালো করি, তাদের সাথে আমাদের মুখোমুখি হোক। গ্রুপ সিতে নকআউট পর্বের টিকিট নিশ্চিত করতে এই ম্যাচে পুরো 3 পয়েন্টের কোনো বিকল্প নেই ভিনিসিয়াসদের সামনে। কাগজে কলমে ব্রাজিল অনেকটা এগিয়ে থাকলেও চিন্তার কারণ মাঝ মাঠের গতি আর অভিজ্ঞ তারকাদের অফ ফর্ম। এই নিয়েও দুশ্চিন্তায় সমর্থকরা। আমিও ব্রাজিলের সাপোর্টার, সেই হিসাবে অবশ্যই তো চাইবো যে ব্রাজিল একটা বড় ব্যবধানে জিতবে। 4-1 হাইতির সাথে ব্রাজিল অবশ্যই জিতবে। তৃতীয় ম্যাচ থেকে তো আর বলার কোনো অপেক্ষাই রাখে না, আমরা কি করব সেটা শুধু দর্শকরা দেখবে। 10-0 গোলে জিততে চাই হাইতির সঙ্গে। গ্রুপ পর্বের শেষ ম্যাচ থেকে বাকি খেলায় নেইমার জুনিয়রকে মাঠে পাওয়ার আশা ব্রাজিল ভক্তদের। আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা। অন্য প্রসঙ্গ, এবার প্রধানমন্ত্রীর চীন সফর প্রসঙ্গ। প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চীন সফরের দিকে শুধু বাংলাদেশ নয়, নজর রাখছে অন্য দেশও। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে দক্ষিণ এশিয়ার পরিবর্তিত ভূ রাজনীতিতে এ সফর শুধু দ্বিপাক্ষিক সম্পর্ক নয়, ঢাকার ভবিষ্যৎ কৌশলগত অবস্থানের জন্য গুরুত্বপূর্ণ। এছাড়া সফরে প্রাধান্য পাবে তিস্তা মহাপরিকল্পনা, নিরাপত্তা সহযোগিতা ও চীনা বিনিয়োগ। শাতলা শারমিনের রিপোর্ট। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর আমন্ত্রণে 23 জুন মালয়েশিয়া থেকে 4 দিনের সফরে বেইজিং যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শক্তিধর এ প্রতিবেশী দেশটিতে প্রধানমন্ত্রী হিসেবে এটাই তার প্রথম সফর। নানা দ্বিপাক্ষিক বৈঠকের পাশাপাশি একান্ত বৈঠক করবেন শি জিনপিং এর সঙ্গে। এ সফর এমন এক সময়ে হচ্ছে যখন দক্ষিণ এশিয়ায় নতুন করে প্রভাব বিস্তারের প্রতিযোগিতা তীব্র হচ্ছে, আর বাংলাদেশ খুঁজছে অর্থনৈতিক প্রবৃদ্ধি, অবকাঠামো উন্নয়ন এবং বহুমুখী কূটনৈতিক অংশীদারিত্ব নতুন পথ। এর মাঝেই গত মঙ্গলবার চট্টগ্রামের আনোয়ারায় চীনের জন্য একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলতে 4,189 কোটি টাকার প্রকল্প পাশ করেছে একনেক। ফলে প্রধানমন্ত্রীর এ সফর ঘিরে তাই প্রশ্ন, ঢাকা কি চাইছে আর বেইজিংই বা কি বার্তা দিতে চায়? বাংলাদেশ চীন সম্পর্ক গত কয়েক বছরে অর্থনীতি, অবকাঠামো ও প্রতিরক্ষা সহযোগিতার মাধ্যমে নতুন মাত্রায় পৌঁছেছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে এবারের সফরে দীর্ঘদিন ধরে আলোচিত তিস্তা মহাপরিকল্পনায় চীনের অর্থায়ন ও কারিগরি সহযোগিতা নিয়ে অগ্রগতি আশা করছে দুদেশই। এই সফরে উনি এই তিস্তা প্রকল্পটি আমার মনে হয় যে এটার সমাধান হবে, এটা নিয়ে একটা চুক্তি হয়ে যেতে পারে। চীনের সাথে একটা বড় সম্পর্ক হওয়ার কথা, সেখানে হোমওয়ার্কও করা আছে এবং মনে রাখতে হবে চীন সেই অবস্থায় আছে, মানে সম্পর্ক করার জন্য হয়তো অনেক দেশই আছে, কিন্তু তার তো সামর্থ্য থাকতে হবে। দক্ষিণ এশিয়ায় চীন ভারত প্রতিযোগিতা, ইন্দো প্যাসিফিক অঞ্চলে যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান সক্রিয়তা এবং আঞ্চলিক শক্তির নতুন সমীকরণ। বিশ্লেষকদের মতে এ সফরকে ঘিরে নিরাপত্তা সহযোগিতা এবং ভূ রাজনৈতিক তাৎপর্যের দিকে নজর থাকবে অন্য দেশগুলোরও। রাজনৈতিক অটোনমি সব দেশে থাকবে। আমার পররাষ্ট্রনীতি, আমার নিরাপত্তা নীতি আমার দেশের স্বার্থে হবে। কমপ্লেক্স কাঠামো যেটা অর্থনীতির হয়েছে, এইটাই আমাকে কম্পালশন করছে সবার সাথে সম্পর্ক রাখা। আমার কোনোভাবেই একটা দেশ চাইলেও যে আমার সাথে তোমার একটা এই চুক্তি করতে হবে, আমি বরাবরই বলে এসেছি হ্যাঁ চুক্তি করা যেতে পারে, কিন্তু তাকে এটাও বলতে হবে যে এই একই জিনিস চুক্তি কিন্তু আমি ওই দেশের সাথে করব। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে সফরের প্রকৃত সাফল্য নির্ধারিত হবে বাংলাদেশের অর্থনৈতিক ও কৌশলগত স্বার্থ কতটা অর্জিত হলো তার উপর। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। টেকনিক্যাল টিমের রিপোর্ট পেলে তিস্তা মহাপরিকল্পনা পাশ হবে একনেকে। স্বল্প সময়ে কাজ দৃশ্যমান হবে বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী আনি। পরিকল্পিত বাঁধ ও ড্রেজিং করলে তিস্তাবাড়ের মানুষকে রক্ষা করা সম্ভব বলেও জানান তিনি।
উত্তরাঞ্চলের মানুষের কাছে তিস্তা শুধু একটি নদী নয়, তাদের জীবন জীবিকা এবং টিকে থাকার প্রতীক। অথচ এই নদী তাদের কাছে এক অনিশ্চয়তার নাম। শুষ্ক মৌসুমে পানির জন্য হাহাকার, বর্ষায় ভয়াবহ বন্যা, এই দ্বিমুখী সংকটে স্থায়ী সমাধান নিয়ে বহুদিন ধরে আলোচনায় তিস্তা মহাপরিকল্পনা। তবে নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেয় বিএনপি। শুক্রবার বিকেলে রংপুর ও লালমনিরহাটের ব্যারেজ পরিদর্শনে আসেন পানি সম্পদ মন্ত্রী। বলেন, পদ্মা ব্যারেজের মতো করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে। মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আমি আপনাদেরকে দিচ্ছি, এই তিস্তা মহাপরিকল্পনা ইনশাআল্লাহ বাস্তবায়ন হবে। এর আগে দুপুরে নীলফামারীর ডালিয়ায় তিস্তা ব্যারেজ পরিদর্শনে আসেন পানি সম্পদ মন্ত্রী। বলেন, টেকনিক্যাল টিমের রিপোর্ট পেলে একনেকে পাশ হবে তিস্তা মহাপরিকল্পনা। খুব শীঘ্রই আমাদের এই টেকনিক্যাল টিম কাজ করার পর দৃশ্যমান রিপোর্ট হবে এবং দৃশ্যমান এই কাজে একনেকে পাশ করানো, সেই কাজটাও আমরা দৃশ্যমান করে এখানে কাজ শুরু করব ইনশাআল্লাহ। এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে লাগবে 12 থেকে 13,000 কোটি টাকা, যা সরকারি তহবিল থেকে মেটানো সম্ভব। এটা বাস্তবায়ন করতে 12 থেকে 13,000 কোটি টাকা লাগবে। এটার জন্য আমি মনে করি আমার দিক থেকে এটা বিদেশের মুখাপেক্ষি হওয়ার কোনো প্রয়োজন নেই। পরে লালমনিরহাটের হাতীবান্ধায় তিস্তা ব্যারেজ পরিদর্শন শেষে মতবিনিময় সভায় মন্ত্রী বলেন, দুর্ভোগ লাঘবে পরিকল্পিত বাঁধ ও ড্রেজিং করলে তিস্তা পাড়ের মানুষকে রক্ষা করা সম্ভব হবে। তানজিল হাসনাত, সময় সংবাদ। সরকার বিরোধী নতুন জোট করার তোড়জোড় বিএনপির যুগপৎ আন্দোলনের শরিকদের একাংশের। বর্তমান বিরোধী দল সংসদে কার্যকর ভূমিকা রাখতে পারছে না দাবি করে নেতারা বলছেন, জনমুখী দাবি আদায়ে রাজপথে সরব হতে চান তারা। আছে নির্বাচন পরবর্তী বিএনপির কথা না রাখার আক্ষেপও। বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও নাগরিক ঐক্য বলছে, জোট গঠন হলেই জুলাই সনদ বাস্তবায়ন ও যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির বিরোধিতায় মাঠে নামবেন তারা। হাসান ওয়ালির রিপোর্টে বিস্তারিত। আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে সরব ছিল বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, নাগরিক ঐক্য, গণতন্ত্র মঞ্চ, সমমনা জোটসহ অন্তত 1.5 ডজন রাজনৈতিক দল। বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনের শরিক হয়ে জুলাই অভ্যুত্থানে তারা পতন ঘটায় শেখ হাসিনার সরকারের। এসব দলকে সঙ্গে নিয়ে নির্বাচন এবং সরকার গঠনের প্রতিশ্রুতি ছিল বিএনপির। সকলের প্রতি আইন অনুযায়ী ফেব্রুয়ারি নির্বাচনে 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসে বিএনপি। মন্ত্রিসভাতে জায়গা পান সাকি ও ভিপি নূর। জোটের প্রার্থী হলেও বিএনপির বিদ্রোহী প্রার্থী থাকায় ভোটের মাঠে হেরে যান সাইফুল হক রাব। সরকারকে অকণ্ঠ সমর্থন দিলেও রাজনীতির মাঠে বিএনপির সাথে বাড়ছে দূরত্ব। বিপুল বিজয় বিএনপিকে হয়তো অনেক বেশি আস্থাশীল করেছে। হয়তো মনে করছেন যে আপাতত হয়তো আর কোনো শরিকদের হয়তো বা প্রয়োজন নেই, তারা হয়তো একাই তারা চলতে পারবে। এখন জুলাই জাতীয় সনদ, পাশাপাশি সংসদে জুলাই সনদ, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির মতো ঘটনায় বিরোধী দলের প্রতিবাদকে কার্যকর মনে করছেন না এসব দলের নেতারা। রাজপথে বিরোধী দলের শূন্যতা গণতন্ত্রের জন্য অশুভ সংকেত বলে মনে করেন তারা। জামাত বিরোধী দল হিসেবে অর্থনীতি নিয়েও তারা যে কথা বলছে না তা কিন্তু আমি বলছি না, কিন্তু বলছে সেটা আমার কাছে মাঝামাঝি হচ্ছে লিপ সার্ভিস। হয়তো জুলাই মাসে আমি শুনছি যে তারা তাদের মতো করে জুলাই সনদ বাস্তবায়ন করবে এবং তারা তখন আবার বলবে এটা একটা অন্যায় হয়েছে, এই হয়েছে, এইটুকুই। কিন্তু এরকম কোনো চাপ তৈরি করবে না যাতে মানুষ যা চাই সেই জায়গাতেও সরকার আসতে বাধ্য হয়। বিরোধী দলের আন্দোলনের জায়গায় একটা গ্যাপ আছে। নাগরিক ঐক্য মনে করে, আমি মনে করি যে ওই জায়গাটা আমাদের তৈরি করতে হবে। আমরা একেবারে নতুনভাবে চিন্তা করছি। তার মধ্যে মঞ্চের কিছু দল থাকতে পারে, মঞ্চের বাইরে অন্যান্য বাম, প্রগতিশীল, গণতান্ত্রিক, দেশপ্রেমিক ধারার কিছু রাজনৈতিক দল থাকতে পারে, যাদের সবার সাথে আমাদের দীর্ঘ পথ চলে আছে। বিরোধী জোট গঠনের এই প্রচেষ্টা আদর্শিক জায়গা থেকে নাকি মূল্যায়ন না পাওয়ার ক্ষোভ থেকে, তা নিয়ে শঙ্কা এই বিশ্লেষকের। তবে দুই বলয়ের বাইরের দলগুলোর ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টাকেও ইতিবাচক হিসেবে দেখছেন তিনি। এই দলগুলো একটা সময় পর্যন্ত বিএনপির শরিক দল ছিল, তাদের অনেকেই হচ্ছে বিএনপির হয়েই বা ওই জোটবদ্ধ হয়েই তারা হচ্ছে গিয়ে নির্বাচন করেছেন, নির্বাচনে তাদের অনেকে হচ্ছে পরাজিত হয়েছেন। সো ব্যাপারটা আসলে কতখানি একটা বিরোধী দলীয় জোট গঠনের আর কতখানি হচ্ছে কি একটা নেগোসিয়েশন টুল হিসেবে ব্যবহার হবে, সেই সংখ্যাটা থেকে যাচ্ছে। আমাদের আসলে একটা শক্তিশালী বিরোধী দল দরকার, একটা আইডিওলজিক্যালি লিবারেল পজিশন থেকে একটা বিরোধী দলের দরকার। বিএনপি জামায়াতের বাইরে অন্যান্য দল, বাম, গণতান্ত্রিক জোট সহ সবাইকে এক করে দ্রুত সময়ের মধ্যেই নতুন জোট হিসেবে আত্মপ্রকাশের লক্ষ্য উদ্যোক্তাদের। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা।
বর্তমান সরকার এক দলীয় শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন জামাত আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, সরকার গঠনের পর থেকে অভ্যুত্থান ও গণভোট অস্বীকার করছে বিএনপি। রাজনৈতিক প্রশ্রয়ে চাঁদাবাজির সমালোচনা করেন বিরোধী দলীয় নেতা। নারায়ণগঞ্জ মাছদার ঈদগাহ মাঠে মহানগর জামায়াতের কর্মী সম্মেলন। শুক্রবার সকালে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় সরকারের সমালোচনা করে এই বিরোধী দলীয় নেতা অভিযোগ করেন, বিগত ফ্যাসিস্ট সরকারের মতো এই সরকারও একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা করছে। একটা দলীয় শাসন, একদলীয় শাসন বাংলাদেশে কায়েম করার চেষ্টা করা হচ্ছে। শেখ মুজিবুর রহমান সাহেব একদলীয় বাকশাল কায়েম করেছিলেন না, অর্ধ বছরও ক্ষমতায় থাকতে পারেননি এরপরে। সরকার গঠনের পর বিএনপি ২৪-এর গণ অভ্যুত্থান ও গণভোটকে অস্বীকার করছে বলেও অভিযোগ করেন জামায়াত আমির। প্রধানমন্ত্রী, সরকারের প্রধান, তিনি শপথ দিয়ে এই গণভোটকে অস্বীকার করলেন। তার সহকর্মী যাকে বলা হয় তিনি সর্বমন্ত্রী, তিনি বলেছেন নির্বাচনটা যাতে হয়ে যায়, এই জন্য আমরা এগুলা বলেছিলাম। এদিন মুন্সিগঞ্জে জেলা জামায়াতের রোকন সম্মেলনে অংশ নিয়ে রাজনৈতিক প্রশ্রয়ে চাঁদাবাজি এবং বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে বক্তব্য দেন জামায়াত আমির। বলেন, রাষ্ট্রীয় ক্ষমতার পরিবর্তন হলেও চাঁদাবাজি কমেনি। সেই দলের দেশ শাসিত। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। প্রবাসের সময় আরও থাকছে। জামিনে বেরিয়ে কাইল্লা ফারুকের তাণ্ডব। চাঁদা দাবিতে মোহাম্মদপুরে কুরিয়ারের গাড়ি ভাঙচুর, পুলিশের লুণ্ঠিত অস্ত্রসহ ওয়ারের শীর্ষ সন্ত্রাসী অটো সজল গ্রেফতার। একমাত্র আরএফএল ক্লাস পাইপ নিশ্চিত করে প্রতি ইঞ্চিতে সঠিক থিকনেস ও সঠিক মাপ। পাইপের বস, না কিনলে লস। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যে কোনো বিশৃঙ্খলা রুখে দিতে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। সারা দেশে জারি করা হয়েছে বিশেষ সতর্ক বার্তা। পুলিশের ধারণা, তৎপরতার সুযোগ নিয়ে হামলা চালাতে পারেন সংগঠনটির নেতাকর্মীরা। আগামী ২৩ জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী। এ উপলক্ষে কর্মসূচিতে বাধা দিলে এনসিপি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ পুলিশের ওপর ক্ষুব্ধ হতে পারে দলটির কর্মী সমর্থকরা, এমন আশঙ্কা করছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। এ পরিস্থিতিতে পুলিশের সব ইউনিটকে সতর্ক থাকার নির্দেশনা জারি করেছে বাহিনীটির সদর দফতর। সতর্কতামূলক চিঠিতে প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনটির ওপর বিশেষ নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ নিয়ে প্রশ্ন করা হয় অতিরিক্ত কমিশনার এস.এন. নজরুল ইসলামকে। তিনি জানান, আওয়ামী লীগের কার্যক্রম ঘিরে সতর্ক অবস্থানে ডিএমপি, নিরাপত্তার সংখ্যা নেই কোথাও। স্পেসিফিক কোনো থ্রেট, আশঙ্কা কোনো কিছু নাই, আমরা সতর্ক আছি। তবে মিছিলের নামে যে কোনো বিশৃঙ্খলা রুখে দিতে রাজধানীতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থার কথা জানিয়ে কর্মকর্তারা বলছেন, জোরদার করা হয়েছে টহল ও চেকপোস্ট তল্লাশি। 23শে জুন একটা দলের প্রতিষ্ঠা বার্ষিকী, তো আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছি। আমাদের পুলিশি যে কার্যক্রম, যে নিরাপত্তামূলক ব্যবস্থা, নগরবাসীকে নিরাপত্তা দেওয়ার জন্য বিগত দিনে যে ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে, সেই আলোকে আমরা নতুন করে পরিকল্পনা, নতুন করে নিরাপত্তা, চেকপোস্ট এবং অপারেশন, এটা আমাদের অব্যাহত আছে এবং এটা থাকবে। গত বছরও প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঝটিকা মিছিল বের করতে গিয়ে গ্রেফতার হয়েছেন বেশ কিছু নেতাকর্মী। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। গণতন্ত্র হত্যাকারীদের সঙ্গে সহাবস্থানের সুযোগ নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। শুক্রবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমিতে আর্ট এক্সিবিশন অনুষ্ঠানে মন্তব্য করেন তিনি। ফ্যাসিবাদ পরাজিত হয়েছে, কিন্তু শিকড় তো রয়েছে। শিকড় সহ যদি আমরা যদি তাকে উৎপাটিত করতে না পারি, তাহলে আবার নতুন করে জাগরণ ঘটতে পারে। যারা গণতন্ত্রকে হত্যা করে তাদের কি করে সহাবস্থান হবে? সকলেরই কথা বলার অধিকার আছে, কিন্তু হত্যাকারীর কথা বলার অধিকার নেই। আওয়ামী লীগের রাজনীতির প্রাসঙ্গিকতা এখন ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। পবিত্র আসল উপলক্ষে রাজধানীর বকশী বাজারের হুসাইনি দালান ইমামবাড়া পরিদর্শনে গিয়ে মন্তব্য করেন তিনি। বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার ধর্মীয় ও ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ এই স্থানটির জমি দখলের মতো নিন্দনীয় কাজ করতেও দ্বিধা করেননি। আসন্ন আশুরার সব কর্মসূচি আইন শৃঙ্খলা বাহিনীর সার্বিক সহযোগিতা শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে সম্পন্ন হবে বলেও আশা প্রকাশ করেন আসিফ মাহমুদ।
আওয়ামী লীগ এখন আর রেলেভেন্ট না। টুকটাক বিভিন্ন জায়গায় সন্ত্রাসী কার্যক্রম এবং জঙ্গি কার্যক্রম হয়তো করার চেষ্টা করবে, বাট আই থিঙ্ক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বাংলাদেশের সাধারণ জনগণ সেটা প্রতিরোধ করবে। ফ্যাসিস্টের আমলে ওনাদের কিছু জমি দখল করা হয়েছিল, এটা খুবই দুঃখজনক যে এরকম একটা প্রতিষ্ঠানের জমি পর্যন্ত দখল করতে হয়। বিভিন্ন ধরনের কমিউনিটির বিলিফ এবং তাদের কর্মসূচি বছর জুড়ে থাকে। আমি মনে করি এই ধরনের প্রোগ্রামগুলোর ক্ষেত্রে সরকারের আরও বড় পরিসরে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া উচিত। জুমার নামাজ পড়ে বাসায় ঢোকার আগে হামলার শিকার ওয়াট বিএনপির নেতা। রাজধানীর মোহাম্মদপুরে নুরুল ইসলামকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায় 4 মোটরসাইকেল আরোহী। হাসপাতালে এসে আহতদের খোঁজ খবর নিয়ে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে। জুমার নামাজ শেষে বিএনপি নেতা নুরুল ইসলাম এখানে এই দোকানটিতে বসে স্থানীয় কয়েকজনের সাথে গল্প করছিলেন। সে সময়ই উত্তর দিক থেকে 2টো মোটরসাইকেলে মোট 5 ব্যক্তি আসেন, যে 5 ব্যক্তির মাঝে 3 ব্যক্তির হাতে ধারালো অস্ত্র ছিল। সে চাপাতে দিয়ে একজন নেমে এলোপাথাড়ি কোপানো শুরু করেন নুরুল ইসলামকে। এই বেঞ্চগুলোতে এখনো কোপানোর দাগ আছে, যেটি আমরা দেখেছি। প্রত্যক্ষদর্শীরা জানান এরপর নুরুল ইসলাম প্রাণ বাঁচাতে পাশেই তার বাসভবনে গ্যারেজের দিকে দৌড়ে ছুটে যান। এ সময় নুরুলকে ধাওয়া দিয়ে মোহাম্মদপুর 7 মসজিদ হাউজিং এলাকা 4 নম্বর সড়কের এই ভবনে ঢোকে এক হামলাকারী। বাকিরা বাইরে অবস্থান নিয়ে ভয় ভীতি দেখায় এলাকাবাসীকে। বাইরে দেখছি রক্ত অবস্থায় ভিতরে ঢুকতে আছে, ওনারা একজন ভিতরে ঢুকিয়ে গেছে, তুমি বাইরে যেতে পারবে না, ভিতরে যেতে পারবে না, তুমি গেট লাগাইতে পারবে না, তোমার কোপাবো। রুস্তাম ভাই উপরে গেছে, সেও উপরে গেছে, উপরে কি কোপাইছে কিনা ওইটা আমি জানি না। পরে গুরুতর অবস্থায় ওয়ার্ড বিএনপি নেতাকে নেওয়া হয় হাসপাতালে। নেতাকর্মীদের অভিযোগ, আওয়ামী লীগের ছত্রছায়ায় গড়ে ওঠা সন্ত্রাসীরা হামলায় জড়িত। মাথায় আঘাত করছে, কোপ দিছে, মাথায় না লাগে এখানে লাগছে, হাতের এখানে কোপ লাগছে আর মুখে এখানে কোপ লাগছে। আমাদের দলীয় যে ত্যাগী নেতাদের বেছে বেছে ওরা আঘাত করতেছে, আমরা যেন ভয়ে ভীত হই এবং ওরা যেন ওদের উদ্দেশ্য হাসিল করতে পারে। পুরাটা মোহাম্মদপুর আদাবরের মধ্যে যেভাবে আপনার সন্ত্রাস বিস্তার করছে, আমি তো মনে করি প্রশাসন যদি চায় 2 দিনে সম্ভব। সেটা আমার দলের নেতা হোক, দলের কর্মী হোক, কাউকে ছাড় দেবে না। হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মোহাম্মদপুর 3 রাস্তার মোড়ে বিক্ষোভ মিছিল করে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সুষ্ঠু বিচার প্রশাসনের কাছে 24 ঘন্টার মধ্যে আমরা এটা দেখতে চাই। 24 ঘন্টা পরে মোহাম্মদপুর থানা ঘেরাও করবে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। আশেপাশে সিসিটিভি ফুটেজগুলো কালেকশন করেছি আমরা, সেখান থেকে আমরা ক্লু বের করার চেষ্টা করতেছি। আর কি ধরনের ঘটনা ঘটতে পারে, তার শত্রু কি, আমরা তার পরিবারের লোকজন বা তার নিকটবর্তী লোকজনের সাথে কথা বলেছি। প্রাইমারিলি মনে হচ্ছে যে এখানে পূর্বশত্রুতার জের থাকতে পারে। আমরা এখন পর্যন্ত খুব তৎপর আছি, আমাদের আভিযানিক কিন্তু সাথে সাথেই বের হয়ে গেছে। নুরুলের শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজ খবর নিয়ে স্থানীয় সংসদ সদস্য ও প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জানান, দ্রুত আইনের আওতায় আনা হবে হামলাকারীদের। মোহাম্মদপুর থানা, আমাদের জোনের ডিসি, এডিসি, তারা ইমিডিয়েটলি এফেক্টিভ দায়িত্ব পালন করার কাজ করছেন। ওখানে বিশালভাবে কর্ডন করে দেওয়া হয়েছে এলাকায় লিস্টেড আসামি যারা আছেন, যারা কোনো সম্ভাবনা থাকতে পারে এটার সাথে সম্পৃক্ততার, তাদেরকেও চিরুনি খোঁজা হচ্ছে। সো ইনশাআল্লাহ আমরা আশাবাদী নুরুল ইসলাম ভাইও খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন এবং একই সাথে এলাকায় এই ধরনের ক্রিমিনাল অ্যাক্টিভিটির সাথে যারা জড়িত তারা খুব শীঘ্রই পুলিশের অধীনে চলে আসবে। সম্প্রতি রাজধানীর মৌচাকে ছুরিকাঘাতে স্বেচ্ছাসেবক নেতা বিল্লাল হোসেন হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবিতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় এলাকায় বিক্ষোভ করেন নেতাকর্মীরা। অতি দ্রুত প্রধান আসামি যেন গ্রেফতার হয়। বিল্লাল হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানান নেতাকর্মীরা। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। জামিনে বেরিয়ে কাইল্লা ফারুকের তাণ্ডব। চাঁদা না পাওয়ায় রাজধানীর মোহাম্মদপুরে কুরিয়ার সার্ভিস প্রতিষ্ঠানের কয়েকটি গাড়ি ভাঙচুর করেছে। 2 মাস আগে চাঁদাবাজের ঘটনায় গ্রেফতার হলেও জামিনে বের হয়ে আবারও চালাচ্ছে অপরাধমূলক কর্মকাণ্ড। তবে ছাড় দেয়া হবে না বলে জানিয়েছে পুলিশ। বুধবার রাত 11টা কেরানীগঞ্জের ঘাটারচর বেসরকারি কুরিয়ার সার্ভিস স্টেট ফাস্টের ওয়্যারহাউসে প্রবেশ করে 10 থেকে 12 জন ব্যক্তি। চাঁদা দাবি করে দেয়া হয় বিভিন্ন হুমকি। পুরো ঘটনার নেতৃত্ব দেন ফারুক ওরফে কাইল্লা ফারুক। 1 ঘন্টার মধ্যে চাঁদা না পাওয়ায় শুরু হয় তাণ্ডব। বসিলা ব্রিজের উপর রাখা প্রতিষ্ঠানটির 6টি গাড়ি ভাঙচুর করে কাইল্লা ফারুকের অনুসারীরা।
2 মাস আগে বসিলায় একটি দোকানে চাঁদা দাবির ঘটনায় গ্রেপ্তার হয় এই কাল্লা ফারুক। পুলিশ জানায় জামিনে বেরিয়ে আবারও শুরু করেছে চাঁদাবাজি। দুঃখের বিষয় যে এত পরিশ্রম করে এত কষ্ট করে আমরা ধরলাম, কিন্তু আমরা ধরতে পারি, কিন্তু ধরে রাখা বা আটকিয়ে রাখার তো কোনো কর্তৃত্ব আমাদের নাই। কিন্তু দিন শেষে সব আঙ্গুল তো পুলিশের দিকে। কাইলা ফারুক আসার পরে তার ঠিকানা চেঞ্জ করছে, এখন সে কেরানীগঞ্জের ঘাটার চর এলাকা এইদিকে থাকে। ওইখান থেকে এসে মাঝে মধ্যে এইদিকে সে ছিনতাই, চাঁদাবাজি এগুলো নেতৃত্ব দেওয়ার চেষ্টা করতেছে। এদিকে বৃহস্পতিবার রাতে আদাবরের একটি মুরগির দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। দোকানের দাবি লুট করা হয়েছে 3.5 লাখ টাকা ও বেশ কয়েকটি মোবাইল ফোন। টোটাল 5-6 জন দোকানে ঢুকে প্রথমে সিসি ক্যামেরা ডিভিআর যেটাতে রেকর্ডিং হয় সেটাকে তারা ডিস্ট্রয় করছে। তারপরে ক্যাশ 3,30,000 টাকা ছিল এবং স্টাফদের 3টা মোবাইল। এই ঘটনায় আদাবর থানায় একটি অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী দোকানি। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। সীমান্তে থামছেই না পুশিন আতঙ্ক। মেহেরপুরে 4 জনকে ঠেলে পাঠানোর চেষ্টা রুখে দিল বিজেপি। অন্যদিকে কুড়িগ্রামের রৌমারীর 2 সীমান্তে শূন্যরেখায় প্রায় 1 সপ্তাহ ধরে আটকা রয়েছেন 5 জন। সীমান্তে কঠোর নজরদারির মাঝেই বারবার পুশিনের চেষ্টা বিএসএফের। প্রতিবারই তা রুখে দিয়েছে বিজিবি। শুক্রবার সকালে মেহেরপুরের বুড়িপোতা সীমান্ত দিয়ে 4 জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। তবে বিজিবির প্রচেষ্টায় তা ব্যর্থ হয়। পরে সীমান্তের শূন্যরেখায় তাদের দেখতে পান স্থানীয়রা। তোমরা এখানে বসো, তোমরা কোনোভাবে বাংলাদেশে প্রবেশ করবে না। সেই লোক গেটের কাছে রেখেছে, সেই লোক এখন গেটের কাছে আর নাই। এখন পাটের ভিতরে কম নিয়ে গেছে। আমরা পরে ফের খুঁজতে গেছিলাম, আর লোকগুলো পাইনি। ইন্ডিয়ার এখানে একটা বিএসএফ এর ক্যাম্প আছে, তো ওদিকে চেষ্টা করছে ওরা পুশিং করার, মানে ইন্ডিয়ার লোকজনকে বাংলাদেশে পার করে দেওয়ার। আমরাও সতর্ক অবস্থানে আছি। অন্যদিকে প্রায় সপ্তাহ ধরে কুড়িগ্রামের শূন্যরেখায় আটকা 5 জন। তবে বুধবার সকাল থেকে দেখা মিলছে না 2 শিশু ও তাদের বাবা মায়ের। স্থানীয়দের ধারণা রাতের আধারে তাদের সরিয়ে নিয়েছে বিএসএফ। গত 14 জুন সকালে কুড়িগ্রামের গয়টাপাড়া সীমান্ত দিয়ে 2 শিশু ও তাদের বাবা মা সহ 6 জন এবং ভন্দুরচর সীমান্ত দিয়ে 3 যুবককে পুশিনের চেষ্টা চালায় বিএসএফ। বিষয়টি টের পেয়ে বাধা দেয় বিজিবি ও এলাকাবাসী। পরে তাদের ঠাঁই হয় 2 দেশের সীমান্তের শূন্যরেখায়। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। এবার অর্থনীতির খবর। সুইস ব্যাংকে 1 বছরে বাংলাদেশিদের আমানত বেড়েছে প্রায় 41%। সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। শুধু সুইজারল্যান্ড নয়, বিভিন্ন দেশে ব্যক্তি পর্যায়ে রাখা অর্থের উৎস খতিয়ে দেখার তাগিদ অর্থনীতিবিদদের। অর্থের উৎস না খোঁজা, তথ্য গোপন রাখা, এমন নানা ধারণার পাশাপাশি লাভজনক হওয়ায় আমানত রাখতে বিভিন্ন দেশের নাগরিক ও প্রতিষ্ঠানের পছন্দের তালিকার শীর্ষস্থানীয় ব্যাংকগুলোর অন্যতম সুইস ব্যাংক। সেই সুইজারল্যান্ডের ব্যাংকেই গেল জাতীয় নির্বাচনের আগে 2025 সালে বাংলাদেশিদের জমা অর্থের পরিমাণ প্রায় 41% বেড়ে দাঁড়িয়েছে 83,42 লাখ সুইস ফ্রাতে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় 12,678 কোটি টাকা। বৃহস্পতিবার সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক সুইস ন্যাশনাল ব্যাংক প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বিদেশি ব্যাংকে অর্থ রাখার পরিমাণ বাড়তেই পারে, এমনটা মনে করলেও হঠাৎ কেন এত বেশি বাড়লো তা খতিয়ে দেখার পরামর্শ অর্থনীতিবিদদের। এই প্রশ্ন কিন্তু সরাসরি করাই যায় যে আমি সুইস ব্যাংকে শুধু তথ্য নিচ্ছি কেন? আমি তো অন্য অনেক বড় বড় দেশের বড় বড় ব্যাংকে কি পরিমাণ ডিপোজিট আমাদের বেড়েছে, কি পরিমাণ আমাদের বাংলাদেশিদের টাকা বেড়েছে, সেই তথ্যগুলো পাশাপাশি আনলে না সার্বিকভাবে মানুষ চিন্তা করতে পারে যে সেটা ব্যাংকের টাকা হোক, ইন্ডিভিজুয়ালের টাকা হোক, সেই অ্যামাউন্টটা কত। সুইস ন্যাশনাল ব্যাংকের তথ্য গত বছর সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকে রাখা বাংলাদেশিদের মোট আমানতের 98.6%ই বিভিন্ন ব্যাংকের তহবিল। 2024 সালে যা ছিল 97.8%। বিপরীতে ব্যক্তি শ্রেণীর অ্যাকাউন্টে জমার পরিমাণ প্রায় 10% কমে নেমেছে 1,14 লাখ সুইস ফ্রাতে। শুধু সুইজারল্যান্ডে নয়, ব্যক্তি পর্যায়ে বিভিন্ন দেশে রাখা অর্থের উৎস খুঁজে দেখা যেতে পারে বলেও মনে করেন তারা। যে এর বড় অংশই ব্যাংকের টাকা, এটা ব্যাংকের এটা অস্বাভাবিক কোনো ফিগার বলে আমি মনে করছি না অন্তত। বাট যেহেতু জামটা একটু অস্বাভাবিক মনে হয়, সেখানে খতিয়ে দেখার জায়গা আছে। তথ্য বলছে এর আগে বাংলাদেশিরা সর্বোচ্চ 87,11 লাখ সুইস ফ্রা রেখেছিল সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকে। এম এস আরিফিন, সময় সংবাদ, ঢাকা।
শান্তি চুক্তির পরদিনই যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে সরাসরি আলোচনা স্থগিত করা হয়েছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স সুইজারল্যান্ড সফর বাতিল করার পর এই কথা জানিয়েছে হোয়াইট হাউস। এদিকে লেবাননে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও ইসরায়েল। গেল বুধবার ফ্রান্সে G7 শীর্ষ সম্মেলনের ফাঁকে ইরান যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারকে সই করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান থেকে স্মারকে ডিজিটালি সই করেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানো। শুক্রবার সুইজারল্যান্ডে দুপক্ষের পরবর্তী ধাপের সরাসরি আলোচনা হওয়ার কথা থাকলেও সফরে যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তবে শিগগিরই দুপক্ষের আলোচনা হবে বলে জানিয়েছে হোয়াইট হাউস। কূটনৈতিক সূত্রগুলো মনে করছে সমঝোতার বিভিন্ন ধারা বাস্তবায়ন এবং পরবর্তী রাজনৈতিক ও নিরাপত্তা বিষয়ক কাঠামো নির্ধারণের জন্য উভয় পক্ষ এখনও সংলাপ অব্যাহত রাখতে আগ্রহী। শান্তি চুক্তির অংশ হিসেবে এরই মধ্যে ইরানের বন্দরগুলোর ওপর থেকে নৌ অবরোধ তুলে নিয়েছে ওয়াশিংটন। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক করতে দ্রুত অনুমতি দেওয়ার ঘোষণা দিয়েছে ইরানও। 60 দিনের জন্য কোনো ট্রানজিট ফি নেওয়া হবে না বলেও জানানো হয়েছে। অন্যদিকে সকাল থেকে লেবাননের বিভিন্ন স্থানে হামলা চালায় ইসরায়েল। পাল্টা জবাব দেয় হিজবুল্লাহ। দুপক্ষের হামলায় বেশ কয়েকজনের প্রাণহানির ঘটনাও ঘটে। পরে রয়টার্স জানায় লেবাননে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও ইসরায়েল। বার্তা সংস্থাটিকে দেয়া সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, মধ্যস্থতাকারী হিসেবে যুক্তরাষ্ট্র ও কাতারের প্রতিনিধিরা চুক্তির খসড়া চূড়ান্ত করতে কাজ করেছেন। খসড়া চুক্তি তৈরিতে সরাসরি সহযোগিতা করেছে ইরানও। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে নিয়ে ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত মন্তব্য ঘিরে রোম ওয়াশিংটন কূটনৈতিক উত্তেজনা দেখা দিয়েছে। এর জেরে যুক্তরাষ্ট্র সফর বাতিল করেছেন ইতালির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্তোনিও তাজানি। সম্প্রতি ইতালির একটি টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে G7 সম্মেলনের ছবি তোলার জন্য মেলোনি তার কাছে অনুরোধ করেছিলেন বলে দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে মার্কিন প্রেসিডেন্টের এমন মন্তব্যকে সম্পূর্ণ মিথ্যা ও মন গড়া বলে প্রত্যাখ্যান করেন ইতালির প্রধানমন্ত্রী। ট্রাম্পের মন্তব্য অপমানজনক আখ্যা দিয়ে যুক্তরাষ্ট্র সফরের বাতিলের বিষয়টি নিশ্চিত করেন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্তোনিও তাজানি। Certe cose meritano una risposta immediata. Le dichiarazioni di Donald Trump sono dichiarazioni totalmente inventate. Sono francamente বাংলাদেশ অস্ট্রেলিয়া সিরিজের খবর। দলগত প্রচেষ্টার অভাব, আবারও হার। সিরিজের দ্বিতীয় টি-20তে বাংলাদেশকে 7 রানে হারিয়ে এক ম্যাচ আগেই সিরিজ জিতল অজিরা। প্রথমে ব্যাট করতে নেমে 196 রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। জবাবে তামিম ইমনরা আক্রমণাত্মক খেললেও বাকিদের ব্যর্থতার হার মানতে হয় স্বাগতিকদের। সিরিজের শেষ ম্যাচ 21 তারিখ। ওভারে 65 রানও নিতে পারল না বাংলাদেশ। সাইফের দলে টিকে থাকার ইনিংস আর ফিনিশারের অভাবে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হার। অথচ তানজিদ তামিম কিংবা পারভেজ ইমনরা যেভাবে খেলেছেন তাতে এই ম্যাচ হারা রীতিমতো অপরাধ। রান তাড়ায় এভাবেও যে খেই হারানো যায় তা দেখে নিশ্চয়ই অবাক অজিরাও। যেমন ইনিংসের 17তম ওভার, 2 বল ডট খেলে তৃতীয় বলে আউট শামীম পাটোয়ারি। সে ওভারে আসে মাত্র 2 রান। একই অবস্থা ফিনিশার হিসেবে খেলা সাকলাইন গাফফারেরও। এই ফরম্যাটে ঘুরে দাঁড়াতে এ বিষয়গুলো নিশ্চয়ই ভাবাবে টিম ম্যানেজমেন্টকে। এদিন 2 পরিবর্তন নিয়ে নামে বাংলাদেশ। শরীফুল ও শেখ মেহেদীকে বসিয়ে সুযোগ দেয়া হয় নাহিদ রানা আর নাসুম শেখকে। ম্যানেজমেন্টের এমন সিদ্ধান্তে সাফল্যও আসে। ইনিংসের 3য় ওভারে ব্রেক থ্রু আনেন নাসুম। 3-এ নামা কুপার কর্নেলিও টিকতে পারেননি। সুযোগ পাওয়া আরেক বোলার নাহিদ রানার শিকার তিনি। পাওয়ার প্লেতে অজি অধিনায়ক মিচেল মার্শকে মোস্তাফিজ ফেরালে চাপে পড়ে যায় অস্ট্রেলিয়া। চালকের আসনে টিম টাইগার্স। 44 রানে 3 উইকেট তোলার পর সে চাপ ধরে রাখতে পারেনি বাংলাদেশ। 4র্থ উইকেট জুটিতে ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। ম্যাট রেনশো আর টিম ডেভিডের পার্টনারশিপ। 26 বলে 45 করেন ডেভিড। ঝড়টা গেছে সাকলাইন গাফফারের ওপর দিয়ে। 4 ওভারে 53। অবশ্য টিম ডেভিডকে না ফেরালে সাগরিকায় তার বোলিং ফিগারটা হতে পারত আরও ভয়ঙ্কর। খরুচে ছিলেন রিশাদ হোসেনও। এই লেগ স্পিনার পড়েন ম্যাট রেনশোর ব্যাটিং তাণ্ডবে। তার ব্যক্তিগত সেরা 89 রানে ভর করে সফররতদের 196 রানের সংগ্রহ। দলের সফলতম বোলার নাসুম 7-এর নিচে রান খরচে জোড়া উইকেট শিকার তার। যদিও এ সব কিছুই বিফলে গেছে। 21 তারিখ হোয়াইট ওয়াশ এড়াতে মাঠে নামবে বাংলাদেশ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার।
ভোরে হাইতির বিপক্ষে মাঠে নামবে নেইমারবিহীন ব্রাজিল। ভুল ত্রুটি সূত্রে ছন্দে ফিরতে মরিয়া সেলেসাওরা। একাদশে আসছে রদবদল, গ্রুপ চ্যাম্পিয়ন হতে বড় জয়ের প্রত্যাশা। পরিবর্তিত ভূ রাজনীতিতে প্রধানমন্ত্রীর চীন সফরে নজর অন্য দেশেরও। ঢাকার জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বলছেন বিশ্লেষকরা। গুরুত্ব পাবে তিস্তা ইস্যু ও বিনিয়োগ। এবং সরকার বিরোধী নতুন জোটের তোড়জোড়। কার্যকর বিরোধী দলের ভূমিকা রাখতে চায় বিএনপির শরিকদেরই একাংশ। একদলীয় শাসন কায়েমের চেষ্টার অভিযোগ জামায়াতের। এই ছিল প্রবাসী সময়ের এখনকার আয়োজনে। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়, সঙ্গেই থাকুন সময়।